মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে যেটা একটা গন্ডগোলের সৃষ্টি হচ্ছিল, সেটা আজকের সলভ হয়ে গেল, কি বলবো? দেখুন, প্রথমেই বলবো, ফিরহাদ হাকিম মহাশয় যে মন্তব্য করেছেন, যে পদে তিনি আছেন, তিনি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছেন, একজন মন্ত্রীর কাছ থেকে এ ধরনের মন্তব্য কোনোভাবে আশা করা যায় না। ধর্মীয় পরিচয় প্রত্যেকের কাছে থাকবে, ধর্ম অনুষ্ঠানে গিয়ে ধর্মের কথা বলবেন অবশ্যই, কিন্তু সে যখন একটা সরকারি পোস্ট হোল্ড করছে, একজন জনপ্রতিনিধি, সে একটা নির্দিষ্ট ধর্মের আর থাকছে না, সে সমগ্র জাতির মানুষ, রাজ্যের তিনি একটা দপ্তরে তিনি যখন হেড হয়ে যাচ্ছেন, সমগ্র ধর্মের মানুষ সেখানে ইনক্লুড আছে। সুতরাং এই বক্তব্যের আমি বিরোধিতা করেছি, অনুচিত বলে মনে করেছিলাম এই ধরনের বক্তব্য তার মুখ থেকে। এবং সাথে সাথে এটা বলেছিলাম, এটাকে দিয়ে কিন্তু একটা একটা রাজনীতি আমার মনে হচ্ছে যে রাজনীতিটা বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাইনারি তৈরি করা নতুন একটা বলেছিলাম। কিন্তু আজকে বিধানসভায় দেখতে পেলাম যে এত আলোচনা, এত চিৎকাটাচামি করলো, লিডার অফ অপোজিশন আসলো, তিনি কয়েকটা কথা বললেন, মন্ত্রী মহাশয় কয়েকটা কথা বললেন, এই সমস্যাটা সমাধান হলো। আমরা সবসময় সমাধানের পক্ষে, সৌজন্যতা দেখালেন, ভালো কথা। তাহলে এত এই জিনিসটাকে নিয়ে জলঘোলা করা, এত ওয়ার্কআউট করা, বা এখন ফিরহাদ হাকিম সাহেব যে কথা বললেন, প্রথমেই এই সমস্ত কথাগুলো বলে তো এটাকে মিটমাট করে নিয়ে যেতে পারতো, বা এই সমস্যাটাকে সমাপ্তি করতে পারতো, কিন্তু একটা দীর্ঘদিন করলেন, একটা একটা ইস্যু তৈরি করলেন। আজকে বিধানসভায় মেনশন পর্বে ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলাম, যেভাবে পুলিশ কাস্টাডিতে সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে, সেটা নিরসন হওয়া দরকার। জুলাই মাসের 2 তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ঢোলা থানার বকুলতলা গ্রামের আবু সিদ্দিক হালদার নামে এক ছেলেকে পুলিশ তুলে নিয়ে আসে। অভিযোগটা কি? সে নাকি চুরির সাথে যুক্ত। আর কার চুরি গিয়েছে? তার কাকারই চুরি গিয়েছে। দুর্ভাগ্যের বিষয়, তার কাকা তার বিরুদ্ধে কোনো এই ধরনের অভিযোগ করেনি। পরবর্তীতে তার কাকাকে অবশ্য সাদা খাতায় জোর করে চাপ দিয়ে সই করিয়ে তাদের মতো করে সাজিয়েছে। পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরে তাকে নির্মম প্রহার করে, মারধর করে, অত্যাচার চালায়। যখন তার পরিবারের লোক থানায় গিয়েছে, সেই পুলিশ কর্তা বলেছেন যে 2 লক্ষ টাকা দিলে তাকে লঘু ধারায় কেস দিয়ে জামিন করিয়ে দেবে। সেই কথা মতো মারের হাত থেকে বাঁচার জন্য তার পরিবার 1,75,000 টাকা অ্যারেঞ্জও করেছিল। তার পরের দিনে তার জামিন হয়েছে। জামিন পেয়ে যখন বাড়ি এসেছে, বাড়ি এসে থানায় যেভাবে অত্যাচার হয়েছে তার বর্ণনা দিয়েছে, এবং সারা শরীরে তার কালশিটে দাগ হয়ে গিয়েছিল। সে অসুস্থ হয়ে পড়লে তাকে লোকাল সরকারি হসপিটালে নিয়ে গেলে সেখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য পরিষেবা দিতে পারবে না বলে ডায়মন্ড হারবারে রেফার করে। ডায়মন্ড হারবারে গিয়ে স্বাস্থ্যের অবনতি ঘটার জন্য তাকে কলকাতার এক বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়। বেসরকারি হসপিটালে চিকিৎসা চলার পরে 8 তারিখে মারা যায়। ব্যাপারটা হচ্ছে, এটা নতুন নয়। পুলিশের এই কাস্টোডিয়াল ডেথ বা কাস্টোডিয়াল টর্চার নতুন নয়। গত বছরে শিকারি মোড়াকেও পুলিশ কাস্টডিতে রেখে মারধর করে তাকে পিঠে খুন করা হয়েছে, এই অভিযোগ তার পরিবারের। বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে গত বছরে 1 সপ্তাহে 10 দিনের আন্ডারে 4 জনকে পুলিশ কাস্টডি, জেল কাস্টডিতে মারা গিয়েছে, এই ঘটনা ঘটেছে। এই সমগ্র বিষয় নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম, যে এইভাবে যদি চলতে থাকে, পুলিশের ওই সমস্ত পুলিশগুলোর বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করে, তারা শাস্তি না পায়, তাহলে সাধারণ মানুষের এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা উঠে যাবে। এটা না হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণের দাবি করলাম। দেখুন, আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে পার্টি অফিস উদ্বোধন করেছি। আমরা আজকে ভাঙড়ের পল্লীহাট 1 নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে একটা আমরা পার্টি অফিস উদ্বোধন আজকে করবো। আমরা বিভিন্ন অঞ্চলে আমাদের পার্টি অফিস আছে, বিভিন্ন বুথে আছে। আজকে অঞ্চলের একটা, সমগ্র অঞ্চলকে নিয়ে একটা, যাতে এক জায়গায় একটা কানেক্ট করা যায়, সেই জন্য একটা অঞ্চলের পার্টি অফিস উদ্বোধন হবে। এবং আমি নিয়মিত যেমন ভাঙড়ে সাধারণ মানুষকে পরিষেবা দিই, বিভিন্ন অঞ্চলে গিয়ে আজকেও পরিষেবা দেব 4টে থেকে 5টা। 1 ঘন্টা সাধারণ মানুষ যার যে অভিযোগ যা আছে আমার কাছ থেকে যতটা সমাধান করা যায় সেগুলো নিয়ে আসবে, আমি তাদের সমাধান করবো। না, আমি তো প্রতি মাসে নয়, প্রতি সপ্তাহেই 15 দিন ছাড়া ভাঙড়ে যাই। ভাঙড়ের কেন, ওখানকার মানুষ আমাকে ভোটে জিতে পাঠিয়েছে, ওদের দুর্দশার কথা শুনি আর বিধানসভায় এসে উত্থাপন করি, বা ইনস্ট্যান্ট ওগুলো যেগুলো সমাধান করা যায় সেগুলো সমাধান করি। আমি জন্মগতভাবে ধর্মনিরপেক্ষ। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। ইসলাম ধর্মকে মানি, তাই অন্য ধর্মকে সম্মান করি।
এবং ধর্মনিরপেক্ষতা নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। কোথাও কি একটা খোঁচা লাগছিল আজকে, সেটা একটা মধুরেণ সমাপয়াত হলো আমি বিধানসভা? এর বেশি কিছু বলবো না। তো অবশেষে কি স্বস্তি লাগছে? স্বস্তি তো অবশ্য। আমার কোনো স্বস্তিও নেই, অস্বস্তিও নেই। আমি কিচ্ছু এসব নিয়ে কোনো কথা বলবো না। আমি আমার পয়েন্টে, কেউ আমায় ভুল বুঝতে পারে, ঠিক করতে পারে। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমি আমার ধর্ম আচরণ করব, অন্য ধর্মকে সম্মান দেব। আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই, এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে। আর আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, আমি ভারতের সংবিধানে বিশ্বাস করি, আমি আমার পার্টির ম্যানিফেস্টোে বিশ্বাস করি, মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাস করি, সেই জন্য আমি ধর্মনিরপেক্ষ। আপনার বক্তব্যের পরে বিরোধী দলের ভূমিকাকে আপনি কিভাবে দেখলেন? আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। बॉबी दा हिंदी में थोड़ा यही चीज प्लीज बोल दीजिए।